আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর মদতপুষ্ট সশস্ত্র দল ও মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করছে হামাস। এর লক্ষ্য হল পুরো উপত্যকায় হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে কাজ করা অবশিষ্ট সশস্ত্র গ্রুপগুলোকে ধ্বংস করতে হামাস শিগগিরই তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করবে। 10 অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে হামাসের যোদ্ধারা সক্রিয়ভাবে এই মিলিশিয়াদের লক্ষ্য করে কাজ করছেন। এরই মধ্যে গাজা সিটির কুখ্যাত দোগমুশ গোষ্ঠীসহ বেশ কয়েকটি উপদলকে সফলভাবে নিরস্ত্র করা হয়েছে। তবে একদল মিলিশিয়া এখনও ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সক্রিয় রয়েছে। বিশেষ করে পূর্ব রাফায় ইয়াসের আবু শাবাবের নেতৃত্বে তথাকথিত পপুলার ফোর্সেস এবং উত্তর গাজায় আশরাফ আল মানসির নেতৃত্বে পপুলার আর্মি। এই গোষ্ঠীগুলোকে ইসরায়েলের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়, যারা ইসরায়েলি সামরিক বাহিনী থেকে অস্ত্র, অর্থ ও লজিস্টিক সহায়তা পাচ্ছে। ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, আবু শাবাব মিলিশিয়া সহ গাজা জুড়ে দখলদারদের সহযোগিতাকারী গ্যাংগুলো সদস্যদের সংখ্যা এখন কয়েকশোতে সীমাবদ্ধ। তিনি বলেন, এই গোষ্ঠীগুলো অপহরণ, হত্যা, নাশকতা ও ইসরায়েলি বাহিনীকে সশস্ত্র আশ্রয় প্রদানের সঙ্গে জড়িত। ওই কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংগৃহীত সাম্প্রতিক গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, এই মিলিশিয়া বাহিনী ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সমন্বয় ছিল, যার মধ্যে রয়েছে নিরাপত্তা অভিযান এবং প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা। তিনি জানান, মিলিশিয়া সদস্যরা প্রায়ই ইসরায়েলি অবস্থানের কাছে অভিযান চালানোর চেষ্টা করে, কিন্তু হামাসের নিরাপত্তা বাহিনী তাদের নিষ্ক্রিয় করেছে। ইসরায়েলও স্বীকার করেছে, তাদের সেনাবাহিনী যেসব এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে সেসব স্থানে হামাস তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। ওইসব এলাকায় স্থানীয় মিলিশিয়া বাহিনী ভেঙে ফেলা হয়েছে বা পরাজিত হয়েছে, তবে আবু শাবাব গোষ্ঠী এখনও টিকে আছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, উত্তর ইরেজ ক্রসিংয়ের কাছে সক্রিয় আল মানসির পপুলার আর্মি গ্রুপ সবচেয়ে দুর্বল দল এবং তারা ইসরায়েলি সুরক্ষা নিয়ে সক্রিয় থাকে বলে হামাস সহজেই তাদের সঙ্গে সরাসরি মোকাবেলা করতে পারছে না। তবে হামাসের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে কালাশনিকভ রাইফেল, মেশিনগান, গোলাবারুদ ও ইসরায়েলের সরবরাহ করা যানবাহন। হামাসের নিরাপত্তা অভিযানের বিরুদ্ধে পশ্চিমাদের সমালোচনার পরও অনেক স্থানীয় উপজাতীয় নেতা এবং সম্প্রদায় হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। হামাসের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে নিরস্ত্রীকরণ এবং আত্মসমর্পণে ইচ্ছুক মিলিশিয়া সদস্যদের জন্য একটি সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল। গত রোববার আনুষ্ঠানিকভাবে এই সুযোগের মেয়াদ শেষ হয়েছে। এরপর সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ গাজা ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাফ জানিয়েছে, অস্ত্র ত্যাগ করবেন না তারা। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডসের সামরিক মুখপাত্র আবু হামজা বলেন, বছরের পর বছর ধরে যতদিনই চলুক, আমাদের ভূমির উপর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে ইসলামিক জিহাদ। আবু হামজা সংগঠনের অটল অবস্থানের উপর জোর দিয়ে বলেন, আমরা কখনো অস্ত্র ত্যাগ করব না। গাজার অন্য প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, আমরা একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ের মুখোমুখি। এমন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ফিলিস্তিনি জনগণ, আরব ও মুসলিম জাতি এবং প্রতিরোধ সংগ্রাম একই বিন্দুতে মিলিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, গাজা ইসরায়েলের যুদ্ধ, যা প্রায় 2 বছর পর এই মাসের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে, তা আল আকসা ফ্লাড অভিযানের প্রতিক্রিয়া ছিল না, বরং এতে সীমাহীন মার্কিন সমর্থন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের নির্মূল করার অভিপ্রায় প্রতিফলিত হয়েছে। আবু হামজা বলেন, 2023 সালের 7 অক্টোবরে অভিযান আমাদের উপর চাপানো হয়েছিল। জেরুজালেম ও পশ্চিম তীর দখল, গাজায় হামলা ও অবরোধ, ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন সহ ইসরায়েলের অন্তহীন অপরাধের প্রতিক্রিয়ায় এই অভিযানে বাধ্য হয়েছিলাম আমরা। বিবৃতিতে যুদ্ধে প্রাণ হারানো প্রতিরোধ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যার মধ্যে আল কুদস ব্রিগেডসের সাবেক মুখপাত্র নাজি মাহের আবু সাইফ ও রয়েছেন। যুদ্ধ চলাকালীন লেবানন, ইয়েমেন ও ইরানের একনিষ্ঠ গোষ্ঠীগুলোর মাধ্যমে ফিলিস্তিনকে দেয়া সমর্থনের প্রশংসা করে ইসলামিক জিহাদ।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বন্দিশালা সেরি তিমান থেকে যে ১৩৫ জন ফিলিস্তিনি বন্দির মরদেহ পাঠানো হয়েছে তাতে স্পষ্টভাবে নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার চিহ্ন পাওয়া গেছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। গাজা উপত্যকায় সামরিক যুদ্ধবিরতির পর সেখানে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন, বেআইনি হত্যাকাণ্ড ও সন্দেহজনক মৃত্যুর ভয়াবহ প্রতিবেদন প্রকাশ পেতে শুরু করেছে। গার্ডিয়ান পত্রিকা এক নজিরবিহীন প্রতিবেদনে চিকিৎসা বিষয়ক সনদ, গোপন ছবি ও সাক্ষ্য তুলে ধরে এমন সব অপরাধের পর্দা ফাঁস করেছে যা ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এ ঘটনার পর জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। গার্ডিয়ান এবং ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ১৩৫ ফিলিস্তিনি বন্দির মরদেহ পাঠিয়েছে, যেগুলোর প্রতিটিতে নির্যাতন ও হত্যার চিহ্ন স্পষ্ট। গাজার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মুনির আল বার্শ জানিয়েছেন, মরদেহের ব্যাগে পাওয়া নথিপত্র দেখে মনে হচ্ছে নেগেভ মরুভূমির সেদি তিমান সামরিক বন্দি শিবির থেকে এগুলো আনা হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালের ফিলিস্তিনি চিকিৎসক জানান, অনেক মরদেহ পাওয়া গেছে যেগুলোর হাত ও চোখ বাঁধা অবস্থায় ছিল, যা প্রমাণ করে তারা বন্দী থাকা অবস্থায় নিহত হয়েছেন। কিছু মরদেহের কাছ থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে, আর কিছু মরদেহ ইসরায়েলি ট্যাঙ্কের চাকার নিচে পিষ্ট হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ও ফরেনসিক বিশেষজ্ঞ মরিস টিডবল বেন্স এই ভয়াবহ প্রমাণের ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে ভুক্তভোগীদের শনাক্ত করে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়। এদিকে ২০ মাস ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন এমন একজন সাংবাদিক বন্দীদের ওপর নৃশংস নির্যাতনের ভয়াবহ বিবরণ তুলে ধরেছেন। তিনি জানান, বন্দীদের কঠোর শীতের মধ্যে নগ্ন অবস্থায় রাখা হয়, হাত ও চোখ বেঁধে ১০০ দিন ধরে আটক রাখার পাশাপাশি কুকুর দিয়ে নির্যাতন চালানো হয়। ইসরায়েলের তৎপর সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুর হার নজিরবিহীনভাবে বেড়েছে এবং নতুন তথ্য প্রমাণ আসার পর এ বিষয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গত ২ বছরে তারা ইসরায়েলি আটক কেন্দ্রে পরিকল্পিত নির্যাতনের একাধিক ঘটনা নথিভুক্ত করেছেন। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে বুধবার রায় দিয়েছে, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের সুবিধা দিতে ইসরায়েল বাধ্য। ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা সরবরাহ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আদালত। এই রায় এমন এক সময় এসেছে যখন মানবিক সংস্থাগুলো গাজায় অতি প্রয়োজনীয় ত্রাণের সরবরাহ বাড়ানোর জন্য জরুরিভাবে কাজ করছে, আর ইসরায়েল নিয়মিতভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসওয়া বলেছেন, জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত ত্রাণ প্রকল্পগুলোকে অনুমোদন দিতে ইসরায়েল বাধ্য। এই সিদ্ধান্তের মধ্যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরুয়া ও অন্তর্ভুক্ত রয়েছে, যাদেরকে ইসরায়েল নিষিদ্ধ করেছিল। তেল আবিবের দাবি, সংস্থাটির কিছু কর্মী ২০২৩ সালের ৭ অক্টোবরের আল-আকসা ফ্লাড অভিযানে অংশ নিয়েছিলেন। যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় আইসিজে সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের দাবি খারিজ করে দিয়েছেন। আইসিজের কাছে ইসরায়েলের বাধ্যবাধকতা নিয়ে উপদেষ্টা মতামত চাওয়ার জন্য জাতিসংঘে প্রস্তাবের প্রক্রিয়া শুরু করেছিল যে দেশ, সেই নরওয়ে বলেছে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবেন যাতে ফিলিস্তিনিদের জন্য ত্রাণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি দাবি জানানো হয়। আইসিজের রায়ের পর পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক সংবাদ সম্মেলনে বলেছেন, রায়কে অনুসরণ করে নরওয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করবে। রয়টার্স ইপসোসের জনমত জরিপে জানা গেছে, অধিকাংশ আমেরিকান মনে করেন ফিলিস্তিনি রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত। জরিপে দেখা গেছে ৫৯% উত্তরদাতা ফিলিস্তিনি রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে সমর্থন দিয়েছেন। রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, এর মধ্যে ডেমোক্র্যাটদের ৮০% এবং রিপাবলিকানদের ৪১% রয়েছে। অন্যদিকে ৩৩% এর বিরোধিতা করেছেন এবং বাকিরা নিশ্চিত ছিলেন না বা প্রশ্নের উত্তর দেননি। এছাড়াও ৬০% উত্তরদাতা একমত হয়েছেন যে গাজা ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া, যা ২ বছরে ৬৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, তা মাত্রাতিরিক্ত ছিল। অন্যদিকে ৩২% দ্বিমত পোষণ করেছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে এই মাসের শুরুতে পরিচালিত এক জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির অনুমোদন রেটিং ছিল ৩৩%, যা নতুন জরিপে
38% পৌঁছেছে। জরিপে আরও দেখা গেছে উত্তরদাতার প্রায় 51% এই বক্তব্যের সঙ্গে একমত যে শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প উল্লেখযোগ্য কৃতিত্বের দাবিদার, যেখানে 42% দ্বিমত পোষণ করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।